দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং যে পণ্যমূল্যের দাম নিয়ে। এবং সেই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। আমার সাথে আছেন দি ডেইলি স্টারের বিজনেস এডিটর সোহেল পারভেজ। আপনাকে ধন্যবাদ গ্রহণের জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটি প্রতিবেদন আছে, সেটা একটু দেখে। দেশে খাদ্যশস্যের উৎপাদন লাগাতার বাড়ছে। স্বাধীনতার পর গত ৫৪ বছরে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে বছরে গড়ে প্রায় ৩% হারে। তারপরও বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে প্রতি বছর। এর মধ্যে আছে চাল, গম, ভুট্টা ও অন্যান্য পণ্য। শুধু দানাদার খাদ্যশস্যের আমদানির পরিমাণ দাঁড়ায় বছরে ৭০ থেকে ৮০ লাখ টন। এর সঙ্গে অন্যান্য কৃষিপণ্য যেমন ডাল, তেলবীজ, চিনি, মশলা ও দুগ্ধজাত পণ্য যোগ করলে তা মোট আমদানি পরিমাণ দাঁড়ায় ৯০ থেকে ১০০ লাখ টন। টাকার অঙ্কে আমদানি ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা। তারপরও দেশের খাদ্য নিরাপত্তা ঘাটতি রয়েছে। বৃদ্ধি পাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি। বর্তমানে দেশের প্রায় ২২% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি দূর করতে হলে এবং ২০৩০ সালের মধ্যে সবার জন্য খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা বিধান করতে হলে কৃষিপণ্যের উৎপাদন আরও দ্রুত বাড়াতে হবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদগণ। এর উপর আবার দেশে কৃষিজমির পরিমাণ দিন দিন কমছে। কৃষিজমি হ্রাসের প্রধান কারণ শিল্পায়ন, নগরায়ন, নতুন রাস্তাঘাট নির্মাণ, নতুন বসতবাড়ি স্থাপন, ইটভাটা স্থাপন, নদী ভাঙ্গন ইত্যাদি। সম্প্রতি জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে কৃষিজমি হ্রাসের প্রবণতা কিছুটা কমে আসছে। আগামীতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিজমি অন্য খাতে ব্যবহারের সুযোগ সীমিত করা জরুরি। কৃষিবিদদের মতে ৩ ও দোফশালী জমি কোনো ক্রমেই অন্য কোনো খাতে ব্যবহার করা ঠিক নয়। এ বিষয়ে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার বলেও মনে করেন তারা। আজকে যে বিষয়টা আলোচনা করবে, এটা সত্যিকার অর্থে আমার ধারণা যে প্রত্যেকটি দর্শকই সরাসরি তাদের জীবনের সাথে দেখেন। সেটা হলো যে খাদ্যদ্রব্যের যে মূল্যগুলো আছে, এইটা গত ৩ বছর ধরেই বেশ উচ্চ অবস্থায় এবং আছে এবং বাড়ছিল। এইটা সাম্প্রতিক সময়ে কিছুটা কমে এসছে। এখন শেষ পর্যন্ত অনেক দিন পরে হয়তো কিছু কিছু পণ্যের অন্তত দাম কিছুটা কমে এসছে। বিশেষত এই সময়টা শীতের মৌসুমে সবজি দাম কমেছে। কিন্তু মুশকিলটা হলো যে কৃষকের আবার পণ্য মূল্য পাওয়াটা কঠিন হয়। তো তো একটা ব্যালেন্সিং অ্যাক্টের ভিতরে থাকতে হয় যারা নীতি নির্ধারক থাকেন। তো সাম্প্রতিক সময়ে এখন যেই পণ্যমূল্য একটু কমছে, এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? যে এটাকে আরেকটু টেকসই হবে কিনা, এটাকে এক ধরনের আমাদের জন্য কিছুটা হলো স্বস্তি আনছে কিনা? সাম্প্রতিক কয়েক মাসে মূল্যস্ফীতির পরিমাণ কমছে এবং এর বড় একটা কারণ আমরা যেটা দেখছি, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে। এটা একটা স্বস্তির দিক। কিন্তু একই সঙ্গে আপনি যদি একটু পেছনে তাকান, যেটা আপনি নিজেও উল্লেখ করেছেন, গত ৩ বছর ধরে আমরা উচ্চ মূল্যস্ফীতির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। খাদ্য মূল্যস্ফীতি যদিও কমেছে, এখন এটা ৯%-এর ওপরে বাড়ছে। সার্বিক মূল্যস্ফীতিও ৯%-এর ওপরে আছে। আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের পুরনো তথ্য অনুযায়ী, পুরনো দিকে যদি তাকাই, ২০২২ সালের অগাস্ট মাস থেকে আমাদের খাদ্য মূল্যস্ফীতি ৯-এর উপরে, অনেক উপরে আছে। এখনও সেখান থেকে কিন্তু কমছে না। একটু শুভ লক্ষণ হচ্ছে আমাদের এই ফেব্রুয়ারি মাসটায় শীতকালীন শাকসবজি আসার কারণে, একটু সাপ্লাই বাড়ার কারণে একটু দামটা কমেছে, যে কারণে আমরা একটু রিলিফ টের পাচ্ছি। মানে সবাই এটা স্বীকারও করছেন, আমরা যখন বাজারে যাচ্ছি আমরা টের পাচ্ছি। একটা সময় ছিল আপনি ৫০০ টাকা নিয়ে গেলে আপনার ব্যাগ ভরতো না। এই এখন থেকে ৩-৪ মাস অন্তত মানুষ সবজি খেতে পারছে না, খুব সবজি খেতে পারছে। ডিমের দাম একটু কমেছে, সেদিক দিয়ে একটা স্বস্তির জায়গা। এখন আপনি যদি ওইদিকে আমি তাকাই, ডিমের দাম কমেছে, এই অন্য পণ্য দাম কমছে, কিন্তু চালের দাম, যেটা আপনি একটু আগেই উল্লেখ করলেন, চালের দাম কিন্তু এখনো বাড়তি আছে। স্টেবল আছে, আমি যদি বলি একটু স্থিতিশীল আছে। কিন্তু আমি যদি ঐতিহাসিকভাবে তাকাই, আমাদের চালের দাম কিন্তু এখন হিস্টোরিক্যালি হাইয়েস্ট।
একটু আপনার নমিনাল প্রাইস, এটা হিস্টোরিক্যালি হাইস্ট। আপনার অ্যাভারেজ গড় চালের দাম ফেব্রুয়ারি মাসের শেষে ন্যাশনালি আমাদের ছিল হচ্ছে 53 টাকার উপরে। সবচেয়ে কম দামি যে চালটা, মোটা চাল যেটা বলে, যেটা আমরা সবাই যার মানে একদম কম আয়ের মানুষ যারা যেটা চাপ থাকলে পকেটে মানুষ একটু উঠে খেতে বাধ্য হয়, সেটার দাম কিন্তু 53 টাকা। তো আপনি যদি খেয়াল করেন 53 টাকা যদি চাল হয়, একজন শ্রমিক, একজন কৃষক, ওনার যদি 500 টাকাও ইনকাম করেন, আমাদের ফুডের পেছনে তার 40%-এর বেশি চলে যাচ্ছে, 40%-এর বেশি। তো সেক্ষেত্রে ওইখানে কিন্তু খুব একটা রিলিফ আসেনি। ওইখানে রিলিফ না আসার কারণে চাপটা কিন্তু রয়েছে। আমি কিভাবে বলছি, আপনি যদি আরেকটু দিকে তাকান, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আর একটা তথ্য দেয়, সেটা হচ্ছে আমাদের মজুরির সূচক। মজুরির সূচক অনুযায়ী গত 3 বছর ধরে আমাদের জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, আমাদের মজুরি সেই হারে বাড়ছে না, কম হারে বাড়ছে। তারপরে ক্রমশ আমরা যেখানে ছিলাম দাম বেড়েই যাচ্ছে, আমাদের মানুষের আয় সেভাবে বাড়ছে মানে এই মজুরি সূচকে তো মূলত হলো যারা মানে দরিদ্র শ্রেণীর, মানে কম আয়ের মানুষ, যারা একেবারে উচ্চ বেতনের, তাদের মজুরি তো আর এখানে আসে না। এটা সাধারণভাবে যারা মানে শ্রমিক হিসেবে কাজ করেন তাদের বিষয়টা দেখা। বিবিএস ইন্টারেস্টিং হচ্ছে, আপনার বিবিএস বলছে 63টা অকুপেশন, মানে পেশাকে তারা এটার ভিতরে নিচ্ছে। তো তাহলে 63, আপনি যদি খেয়াল করেন এই ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী 63টা অকুপেশনের কোনো অকুপেশনেরই আপনার আয় বা মজুরি মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে বাড়েনি। তো এটা চলছে কিন্তু গত 3 বছর ধরে। আপনি 3 বছর ধরে দৌড়াচ্ছেন, কিন্তু আপনার যে জিনিসপত্রের দাম দৌড়াচ্ছে আরও বেশি হারে। তো কি হচ্ছে, আপনি ক্রমশ কিন্তু পিছিয়ে যাচ্ছেন, আপনি যেখানে ছিলেন সেখান থেকে আরও নিচে পড়ছেন। গত সপ্তাহে আমার সহকর্মী একজন গিয়েছিলেন, এখন যে OMS এর খাদ্য বিতরণ চলছে, বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, সেটার একটা কাভার করতে উনি গিয়ে দেখছেন বলে একজন নারী সকাল থেকে বসে আছেন, বসে থাকতে অনেকক্ষণ পরে উনি সামনে গিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এসে তার চুল ধরে টেনে নিচে ফেলে দিল। ফেলে দেওয়ার পর তাকে ওখানে মারার পর, মানে বয়স্ক একজন নারী। এই স্ট্রাগলটা কিন্তু আমাদের প্রতিদিনের। আপনি যে কোনো ট্রাকের পেছনে দাঁড়ান, সেটা খাদ্য অধিদপ্তরের ট্রাক হোক যেখানে চাল এবং গম বিক্রি করছে, অথবা টিসিবির ট্রাক হোক, আপনি যদি দেখেন কি পরিমাণ ওখানে আপনি একটা পিন ফেলে মানুষের গায়ে রয়ে যাবে, এমন মানে ধাক্কাধাক্কি, এবং মানুষের যে চেষ্টা একটু কোনো মতে খাদ্য কম দামে কেনার যে চেষ্টা, সেটা কিন্তু আছে। একটা সময় ছিল ঢাকায়, আপনি খেয়াল করবেন, একটা সময় ছিল যখন মানুষ ওই টিসিবির খাদ্যের গাড়ি অথবা খাদ্য অধিদপ্তরের গাড়ি দাঁড়িয়ে থাকতো, 2-4 জন দাঁড়িয়ে থাকতেন, কেউ ছিল না। এটা আমাদের সবার অভিজ্ঞতার মধ্যে আছে। এখন ক্রাইসিসটা আসলে ওই পর্যায়ে চলে গিয়েছে। তো এই ক্রাইসিসটা সহসা বলা হচ্ছে হয়তো কমবে, কিন্তু সহসা কমবে কিনা তার একটা বড় ইন্ডিকেটর কিন্তু আপনার চাল, যেটা আপনি ছিলেন। চালটা যদি আমরা যদি নিশ্চিত করতে না পারি ভোক্তার কাছে, তাহলে কিন্তু মানুষের ওই যে খাদ্য নিরাপত্তা, সেটা আমি আসলে এই খাদ্য মূল্যস্ফীতি বা খাদ্য দ্রব্যের যে দামের বিষয়টাকে আমি 3 ভাবে যদি দেখি। একটা হলো চাল, যেটা আমার খাদ্যশস্য, হয়তো এখন আটার মানে চাহিদাও বেড়েছে, অনেকেই খাচ্ছেন। তো চাল, আটা, এটা একটা থাকে। আর একটা থাকে হলো আমার যেটা সিজনালি তৈরি হয়, মৌসুমি পণ্য, মানে সবজির মতন যেটা আসে। আর একটা সেট আছে হলো যেটা নিয়মিত ভিত্তিতে দরকার হয়, এবং এটার একটা বড় অংশ আমদানি নির্ভরশীলতা আছে, সয়াবিন তেল থেকে শুরু করে এইটা। তার ভিতরে হয়তো মুরগির, মানে আমরা যেটা ব্রয়লার মুরগি বলি, সাধারণ মানুষ যেটা খান, সেই ধরনের পণ্যের দাম আছে। আমরা যেটা দেখলাম যে মুরগির দামও বোধহয় কিছুটা এখন কমছে রোজার 1 সপ্তাহ যাবার পরে। তো এই পরিস্থিতিতে একটা হলো যে আমদানি নির্ভরশীলতা হলো আমদানির নিয়মিত আমার দেখভালের দরকার হয়। মৌসুমিটা হয়তো চাহিদা যোগানের উপর অনেকখানি নির্ভরশীল হন, কিন্তু চাল বা আটা এটা নির্ভরশীল থাকেন হলো একটা তো আমদানির জন্য, একটা দেশের উৎপাদনের জন্য। এই বছর চাল আমদানিও হচ্ছে, কিন্তু বড় প্রশ্ন যেটা থাকছে সেটা হলো যে আমন মৌসুমটা যেটা গেল আমার শীতকালীন সময়ে যেটা আসে, অগ্রহায়ণ মাসে আমরা যেটা আসে, সেইটার মানে কি পরিমাণ উৎপাদন হলো। কারণ আমরা উৎপাদনের হিসাবটা সরকারিভাবে পরিসংখ্যান ব্যুরো থেকে এখনো নিশ্চিতভাবে জানি না, কিন্তু যেই আমাদের সরকারি যে প্রকিউরমেন্ট আছে, অর্থাৎ সরকার যে কৃষকের কাছ থেকে চাল বা ধান কেনেন,
সেই জায়গাটাতে কিন্তু আমি দেখছি যে এইটার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জন করা যাচ্ছে না, যদিও সরকারও দাম বাড়িয়েছিলেন কিছুটা। সাধারণভাবে যে প্রথম যেই ঘোষণাটা এসেছিল চালের যেহেতু বাজার বাড়তি ছিল, তারা কিছুটা দাম বাড়িয়েছিলেন, কিন্তু এটা অর্জন করতে পারছেন না এবং বড় আকারে ঘাটতি আছে। তো এই আপনার কি মনে হয় যে মানে আমাদের একটা উৎপাদনের ঘাটতির বিষয় আছে যেটা আমাদের লক্ষ্য রাখার দরকার? আমনের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা হচ্ছে না। কৃষকদের কাছ থেকে চাল ধান কিনতে চেয়েছিল সরকার 3.5 লাখ টনের মতো, খুবই কম পেয়েছে, 26,000 টনের মতো। তো সেই প্রকিউরমেন্টটাকে সে কাভার করার জন্য আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন দেশের সাথে চুক্তির মাধ্যমে কেনার চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সরকারের তথ্য অনুযায়ী 2,64,000 টনের মতো চাল আমদানি হয়েছে সরকারি খাতে। আপনি যদি খেয়াল করেন এর বাইরে চাল আমদানি করার জন্য কিন্তু সরকার আরেকটা উদ্যোগ নিয়েছিল, বেসরকারি খাতকে আমদানি করার অনুমতি দিয়েছিল। 16 লাখ টনের বেশি আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বেসরকারি খাতে কিন্তু এই চলতি অর্থ বছরে চাল আসেনি। তো এইটা একটা বৈপরীত্য না, যে একদিকে সরকারের মানে যেই প্রকিউরমেন্ট সেখানে পাওয়া যাচ্ছে না, ওইটা আমি গুরুত্বের সাথে দেখি, এই জন্য দেখি কারণ ওই যেই অপারেশনগুলোর কথা বললেন যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য এই চালটা দরকার হয়, সেটা তো তার নিজের একটা নিরাপত্তার জায়গা রয়েছে। বাজারে স্থিতিশীলতা রাখতে সরকার এটাকে ব্যবহার করেন। তারা আমদানি করতে হচ্ছেন, তারা কিনতে পারছেন না, কিন্তু বেসরকারি খাত আবার এটা খুব আগ্রহী হচ্ছে না। কারণ হচ্ছে ওখানে ডলারের একটা ব্যাপার আছে, যে ডলারের অ্যাভেলেবিলিটি একটা বড় ফ্যাক্টর। যে বেসরকারি খাত চাইলেও যে অনেক ক্ষেত্রে আনতে পারছে তা না, তার হয়তো এখানে ব্যাংকের এলসি করতে গেলে, আমদানি করতে গেলে ডলার দরকার, সেটা সে হয়তো পাচ্ছে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার যে প্রাইসে বাংলাদেশে আনছে, সরকার তো এনে বিক্রি করছে আপনার ভর্তুকি মূল্যে, কিন্তু সে তো ভর্তুকি মূল্য বিক্রি করতে পারবে না, তার তো মিনিমাম একটা প্রফিট থাকতে হবে। দেখছে তার প্রফিটেবিলিটির জায়গাটা অত বেশি লাভজনক সে পাচ্ছে না। এই কারণে কিন্তু আপনার ওইখানে আপনি দেখেন একেবারে এই অবস্থা। হ্যাঁ, ফলে যেটা গত 1-2 বছরের ভিতরে যে আমাদের প্রায় 40-50% যে ডলারের সাথে আমাদের দামের যে একটা মানে টাকার দামের যে একটা অবমূল্যায়ন হয়েছে, এইটার কারণে এখন আসলে ইম্পোর্টেড চাল যেটা, এইটা আমাদের বাজারের সাথে এখন খুব বেশি সামঞ্জস্যপূর্ণ না। এটাই তো আপনি বলতে, এটা এখন আমি যদি টাকায় কনভার্ট করে আনি ওই দামে কিনে, তাহলে দাম আরো অনেক বেশি হবে, যেটা হয়তো আমার বাজারে দিলে লাভ করতে পারবো না। সুতরাং আমদানির সাথে মিলিয়ে যদি আমি তুলনা করি, আপনি মনে করছেন যে বাংলাদেশের চালের দাম এখনো কিছুটা কম আছে? আমদানির কথা চিন্তা করলে আপনার দাম কমছে গ্লোবালি, কিন্তু ওইভাবে চিন্তা করলে আপনার খুব বেশি যে আপনার গ্লোবাল মার্কেটের চেয়ে আমরা খুব ইয়েতে আছি তা না, মানে যেখানে এনে আমি লাভ করতে পারবো সে অবস্থায় নাই, বরং বেশি আছে। সেই দিক থেকেই সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ হবে হলো যে আমার সামনের দিনের উৎপাদন পরিস্থিতি কি থাকে। হ্যাঁ, তো সেইটার যদি আলোচনায় আসি, তাহলে এখন তো বোরোর মানে চরম মৌসুম, এবং এইটা এখন বেশ ভালো অবস্থা আছে, হয়তো মাস 1.5 মাস থেকে 2 মাসের ভিতরে এটা কাটা শুরু হবে, 1 মাস পরেই হয়তো অনেকে কাটবেন। তো সেই জায়গাটাতে মানে সরকারের কোন কোন জায়গায় নজর দিতে হবে এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। আমি একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরব। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের দেশের খাদ্য নিরাপত্তা এবং আমাদের যে দ্রব্যমূল্য পরিস্থিতি আছে, বিশেষত খাদ্য দ্রব্যমূল্য পরিস্থিতি, সেটা নিয়ে, এবং তার সাথে কৃষি উৎপাদন কেমন হওয়া উচিত। আলোচনায় আমরা ফিরবো একটা বিরতির পর, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ।
দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। বিরতির আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই বছরের যেই বোরো উৎপাদন এইটা খুবই গুরুত্বপূর্ণ হবে চালের বাজারকে যদি আমরা এখন একটা স্থিতিশীল জায়গায় আনতে চাই। কারণ আপনি বলছিলেন যে বাইরে থেকে আমদানি করে যদি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তো আমার জন্য আসলে হয়তো সেটা আরও বাজারের উপরে উচ্চ দামের চাপ তৈরি করতে পারে, কারণ ইম্পোর্টেড প্রাইসটা বেশি আছে। কিন্তু দেশের ভেতরেও যদি আমি চিন্তা করি, সরকারি প্রকিউরমেন্ট একটা যেহেতু হয় নাই শেষ পর্যন্ত, তারা যেহেতু বেশি কিনতে পারেন নাই, তাদের বিতরণ সক্ষমতাও তো তৈরি করা একই রকম গুরুত্বপূর্ণ হবে। তো এই দুটো বিষয়কে আপনি সামনে কিভাবে দেখছেন? দুটো তথ্য আপনাকে দিয়ে, আপনি আমনের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আমনের তথ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স রিলিজ করেনি। আমরা 3টে প্রতিষ্ঠান থেকে তথ্য পাচ্ছি। একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার ইউএসের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তারা একটা প্রেডিকশন করছে গত বছর আমাদের লাস্ট সর্বশেষ যে আমনটা হয়ে গেল, আমনের ফলন একটু কম হবে, কারণ বন্যা হয়েছিল উপর্যুপুরি, আপনারা সবাই জানেন। ইয়েতে বন্যা হয়েছে নোয়াখালী ফেনী অঞ্চলে, তার একটা বড় প্রভাব ওখানে পড়েছে। কিন্তু যদি তারপরে আবার খাদ্য সংস্থা বলছে আমাদের বন্যা হলেও অ্যাভারেজের চেয়ে একটু বেশি ফলন হতে পারে, এটা তাদের প্রেডিকশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আমনের ফলন ভালো হবে। এখন পর্যন্ত তথ্য যেটা দেখতে পাচ্ছি এবং বাজারের যে রিফ্লেকশন, তাতে মেবি এটা হচ্ছে আপনার বাজারে কিছুটা হলে এবার আমনে হয়তো ফলন ভালো হয়েছে, আমরা প্রাইসের এফেক্টটা কম পাচ্ছি। যদিও সরকারের আমদানি এবং তার স্টক কম, মানে গত বছরের তুলনায়। যদি স্টকটা আরও কমে যায় তখন সেটা একটা চিন্তার কথা, এবং সরকারকে আপনি যেটা বলছেন প্রকিউরমেন্টটা তাকে এনশিওর করতে হবে, হয় আপনার দেশ অভ্যন্তরীণ বাজার থেকে অথবা আমদানি বাজার থেকে। সামনের 2-3টে মাস খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে ইনফ্যাক্ট আরও বেশি, কারণ বোরো যদি না হয়, বোরোর পরে আপনি নেক্সট ফসল পাবেন হচ্ছে বড় ফসল। বড় ফসল আবার আমনের জন্য, আমনে তো ডিসেম্বর নাগাদ। তো আগামী 6 মাস আপনি যদি দেখেন, 6 মাসটা কিন্তু আমাদের এই খাদ্য নিরাপত্তার জন্য আমাদের স্টেপল ফুড বা ফুড গ্রেইনের ম্যানেজমেন্টটা খুব ইসেনশিয়াল। সেক্ষেত্রে প্রথমে আপনি যেটা আমাদের দরকার হচ্ছে বোরো যাতে নির্বিঘ্নে হয় এবং নিশ্চিত হয়, সেটার জন্য যাবতীয় উপকরণ কৃষকের কাছে নিশ্চিত করা। এই উপকরণের মধ্যে আপনার সার, আমাদের সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই সময় সবচেয়ে বেশি বোরো সারটা লাগে। তো এই মার্চ মাসে সার ঠিকমতো পাচ্ছে কিনা, একই সাথে আপনার সেচের জন্য ডিজেল এবং ইলেকট্রিসিটি আপনি ঠিকমতো দিচ্ছেন কিনা। আমরা গরম শুরু হয়ে যাচ্ছে, আমরা গরমের মধ্যে আপনি শহরে দিবেন নাকি মানে ওখানে আপনি প্রাধান্য দিয়ে গ্রামে দিবেন, সেদিকে আপনাকে নজর দিতে হবে। সেক্ষেত্রে কোনোভাবে যেন আমার ইরিগেশন এফেক্টেড না হয়। থার্ড যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আগাম দামটা ঘোষণা করা। এই মার্চের মধ্যে যদি সরকার দামটা ঘোষণা করতে পারেন এবং কৃষক যদি একটা ধারণা পান, উনি কিন্তু আরও একটু অনেকে আগ্রহী হবেন বেশি পরিচর্যা করার, যত্ন নেওয়ার। তো সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে আপনার প্রস্তুতিটা নেওয়া, যাতে আপনি যে আমনে যে ফেইলিয়ারটা হয়েছে সেইটাকে আপনার এই বোরোতে যাতে কাটিয়ে ওঠা যায়, কাটিয়ে ওঠে আপনার স্টকটাকে ঠিক রাখা। আর একটা বিষয় যেটা আমার মনে হয় সেটা হলো প্রতি বছর গত আমি 4-5 বছর ধরেই আমাদের একটা শঙ্কার ভিতর থাকে, সেটা হলো যে হাওড় অঞ্চলে যেহেতু প্রথম ধান কাটা হয়, ওই সময়টায় একটা আবার এক ধরনের পাহাড়ি ঢলের বন্যা আসে আমাদের ভারত থেকে। ওই বিষয়টায় নজর রাখাটা তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ওটা আসলে বড় ইন্ডিকেটর। আমাদের 10%-এরও বেশি ফসল ওখান থেকে আসে। যখনই আপনার হাওরে বন্যা বা কোনো কিছু হয়, তখনই কিন্তু বাজারে একটা সিগন্যাল যায়। বিশেষ করে আপনার এই বাজারে যারা আপনার ব্যবসায়ী আছেন, মিলার বলি, হোলসেলার বলি, তাদের কাছ থেকে কিন্তু একটা সিগন্যাল যাচ্ছে। তো আপনি যদি ওইটাকে নিশ্চিত করতে পারেন, অন্তত প্রথম ঘরে গোলায় আপনি ধানটা উঠাচ্ছেন, তখন কিন্তু বাজারে একটা সিগন্যাল দেয়, এবং সেটা যদি ভালো হয় তাহলে আমার মনে হয় মার্কেট স্টেবল থাকার পসিবিলিটি অনেক এবং বেড়ে যায়। বড় বিষয় হলো যে বাংলাদেশ ওই সময়টাতেই হলো প্রথম ধান কাটা, মানে বড় মৌসুমের প্রথম ধান কাটা হয়, ফলে আমাদের ট্রেন্ড সেটার হিসেবে হাওড় অঞ্চল কাজ করে, সুতরাং সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। আমরা একটু অন্য বিষয়গুলোর ভিতরে যদি দেখি, আমি ওই সেকেন্ড যে আমার বাস্কেটটা আছে সেটা হলো যে যেগুলো আমার নিয়মিত ভিত্তিতে দরকার হয়, তার একটা হলো আমদানির অংশের ভিতরে হয়।
আর আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে আমাদের আগে যে বৈদেশিক মুদ্রার যেই কঠিন পরিস্থিতি ছিল সেইটায় কিছুটা আমরা শক্তিশালী হয়েছি, সুতরাং সেই জায়গাটায় আমাদের একটা সক্ষমতা তৈরি হচ্ছে। সুতরাং আমদানির জন্য মানে বৈদেশিক মুদ্রা ডলার পাওয়া যাবে না, এইটা হয়তো অতখানি এখন চিন্তার বিষয় নাই, যেটা হয়তো মানে 2 বছর আগে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছিল। দ্বিতীয় হলো যে অনেক আমদানিকারকরা এখন আগে যেরকম বাজারের ভিতরে প্রতিযোগিতামূলক পরিস্থিতি ছিল না, যেহেতু ডলারের সংকটটা এটাকে আরও ঘনীভূত করেছিল, বড় আমদানিকারকরাই শুধু করতে পারছিলেন এবং বিশেষ রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত ব্যক্তিরাও অনেকখানি এখানে অনেক ধরনের বাজারের নিয়ন্ত্রণের একটা বড় অংশ নিচ্ছিলেন। সেই জায়গাটা কাটছে বলে মনে হয়েছে। কিন্তু কিছু কিছু পণ্যের সবসময় আমি যেটা দেখি যে বাজারের ক্ষেত্রে একটা বড় চিন্তার কারণ হয়, আজকে যদি একটা পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা হয় তো পরের দিন আর একটা বেড়ে যায়। সাম্প্রতিক সময় যেটা সয়াবিন তেলের ক্ষেত্রে হয়েছে, তো এই একটা তো অনেক দিন ধরে তো সরকারের পক্ষ থেকে আলোচনা করা হলো, কিন্তু বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। আসলে কি হচ্ছিল, মানে কি হচ্ছে এখানে? জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যারা বোতলজাত মানে বাংলাদেশে হাতে গোনা 4-5টা প্রতিষ্ঠানের হাতেই আপনার তেলের বাজার। তো তেলের বাজারের এই তেল ওনারা আনেন, এনে এখানে প্রসেস করেন, করে বিক্রি করেন পাম অয়েল এবং আপনার সয়াবিন। ওনারা একটা চিঠি দিলেন, মানে আপনার রিফাইনার্স অ্যাসোসিয়েশন, ওনারা একটা চিঠি দিয়েছেন, তো ওনারা দাম বাড়াতে চান। তো একাধিকবার চিঠি দিলেন, একটা পর্যায় থেকে সরকার থেকে বলা হলো যে তোমার তো দাম বাড়ানোর মতো যৌক্তিক কোনো কারণ দেখা যাচ্ছে না, সো তুমি দাম বাড়িও না। তো দাম তারা বাড়াতে পারেনি। আমরা তখন নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই যে দাম বাড়ানোর সূত্র ধরলো এবং দেখা যাবে বাজার এটা নিয়ে একটা সংকট তৈরি হবে, এবং সেই ঘটনা আপনি পুরো ফেব্রুয়ারি জুড়ে দেখলেন এবং এখন আপনি দেখছেন সেটা আপনি দেখলেন। কি ঘটলো? আমরা দেখলাম বাজারে কিন্তু একেবারে খুবই কনসিস্টেন্টলি বোতলজাত তেলের একটা সংকট। হ্যাঁ, বোতলজাত তেলের সংকট পাচ্ছেন, আপনি খোলা তেলের সংকট পাচ্ছেন না, কারণ পাম অয়েল বিশেষত অতখানি নাই, অত নাই, কিন্তু বোতলজাত সয়াবিন তেলের একটা সংকট আপনি একটু অংশ দেখতে পাচ্ছেন। এখানে শীতকালে একটা ব্যাপার, আমাদের কাছে প্রমাণ নেই, বাট অভিযোগ আছে শীতকালে আপনার ওই পামের সাথে মানে পামকে সয়াবিন বলে বিক্রি করা যায় না। তো এটা একটা মেবি, তো বোতলে আমরা দেখলাম সংকটটা আছে, এখনো সংকটটা কিন্তু কাটেনি, যদিও সরকারি তথ্যে বলছে আপনার আমার আমদানি বেশি হয়েছে এই সময়। আমদানির ক্ষেত্রে কোনো নেই। এবং এই আলোচনা আমার মনে আছে যে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল, কারণ রমজান আসছিল এবং রমজানের সময় তেলের চাহিদাটা বেশি থাকে। সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ আমি বলবো যে তারা প্রস্তুতি দেখিয়েছেন এটা দেখভাল করার জন্য। তারা বলেছেন যে এটা কোনো সমস্যা হবে না। কিন্তু সরকারকে ওই যে আপনি ধরেন এখানে বাজারের সাপ্লাই এবং প্রতিযোগিতা একটা বড় ফ্যাক্টর। আপনি সরকার এটা বলার পরও আপনারা দেখছেন সাপ্লাই বেশি, কিন্তু সাপ্লাইটা কার হাতে? যাদের হাতে সাপ্লাই তারা যদি 4-5 জন হয়ে যান এবং তারা যদি নিজেরা ডিসিশন নিতে থাকেন যে আমি এতটুকু করবো এবং আমার এতে আপনার প্রফিটেবল হবে না, আলটিমেটলি ওই জায়গাটায় প্রবলেম ওটা হচ্ছে আমার মনে হয়, যে কারণে আপনি পাচ্ছেন না। আমরা শুধু নিশ্চয়তা শুনছি, আশা শুনছি, বলা হচ্ছে যে কমে যাবে, কিন্তু হ্যাঁ আগের চেয়ে একটু অ্যাভেলেবেল হয়েছে। কারণ আপনি যদি খেয়াল করেন আরও মজার হচ্ছে, আমাদের রমজানের আগে, রমজান মাসের শুরু হওয়ার পর কিন্তু দাম খুব একটা বাড়ে না, এটা রমজানের আগেই বেড়ে যায়। আমাদের 10 বছর আগে ছিল হলো যে রমজান মাসে প্রথম সপ্তাহে সবকিছুর দাম বাড়তো, এখন হয়েছে যে রমজানের 2-3 সপ্তাহ আগের থেকে এটা বাড়া শুরু। আমরা একটা ছোট্ট একটা কুইক এক্সারসাইজ করেছিলাম এই রমজানকে আগে, আমরা দেখছি যে 1 সপ্তাহ আগে যে দাম, প্রতি রমজানের আগের 1 সপ্তাহ আগে প্রাইসটা আপই থাকে, দেখা যায় পরে আস্তে আস্তে কমতে থাকে, এবং সেটাই আমরা পেয়েছি। রমজান শুরু হওয়ার 1 সপ্তাহ আগে দাম একটু বাড়তি, বেশ কয়েকটা পণ্যের রমজান শুরু হওয়ার আগের দিন প্রাইস কম। তো আমি এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো এই আলোচনা। দর্শক, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা শুনবো যে রমজানের আগেই কেন পণ্য মূল্যের দাম বাড়ে, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পর ফিরছি। এটা দাও। একা লইতে পারবেন তো? মজা করো মিয়া, বাইতে বিশেষ কুটু পাইছে মনে হয়। পারুলে দেখতে আসবো। হ্যাঁ, ওর বয়সটা জানি কত হইল? আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা, ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার টেনশন তার, এত কথা কওনের কিছু নাই। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুম না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব। কবে হবে?
বাল্যবিয়ে রুখতে এক হয়েছে সারা দেশ। যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। স্যার পারভেজ, আপনি বলছিলেন যে রমজানের আগেই আপনারা এর আগে দেখেছেন যে হঠাৎ করে কেন বেড়ে যায়, রমজানের শুরুতে আবার কমে যায়, এটা বলছিলেন। হ্যাঁ, রমজানের ধরেন এটা একটা জিনিস আমার কাছে মনে হয়, সেটা হলো যে আপনার রমজান যখন শুরু হচ্ছে, আমরা কিন্তু রমজানের সময় খুব একটা বাজার করতে, ব্যক্তি আপনি যদি আমাকে বলেন, আমরা বাজার করতে অত বেশি কমফোর্টেবল ফিল করি না। সাধারণত রোজার সময় আমরা একটু আগে আগে সব কিনে রাখতে পছন্দ করি, কারণ যাতে একটু ওই সময় ছোটাছুটি কম করা লাগে। তো স্বাভাবিকভাবে যখন আপনি ক্রেতা হিসেবে বাজারে কম আগে যাচ্ছেন, তো চাহিদা তখন বাড়ছে। চাহিদা তখন বাড়ছে, তখন কিন্তু বাজারে ওই আপনার সাপ্লাই চেনে যারা আছেন তারা সেটা তো মনিটর করছেন যে এই সময় প্রাইসটা বাড়ছে, তো ওই সময় চাহিদাটা বাড়ছে, যে কারণে আমরা ওই সময়টা দেখছি। কিন্তু রমজানের প্রথম সপ্তাহে কিন্তু যারা কেনাকাটা করার একান্ত আপনারা যারা খুব কষ্টের সৃষ্টে চলেন, তাদের যদি বাদ দেয়, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা কিন্তু প্রথম এক সপ্তাহে মোটামুটি কিনে রাখেন, প্রয়োজনে ছাড়া বাজারে যান না। এইটা একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়, কারণ তাকে আবার যখন আপনি দেখবেন এই আপনি বলছিলেন যেই পণ্যটা ওনারা রেখে দিতে পারেন, ছোলা তেলের ক্ষেত্রে হয়তো সত্যি, আবার যে পণ্যটা ওনারা কিনে রেখে দিতে পারেন না, যেমন রমজানের প্রথম দিনে এটা অন্তত মানে কয়েক দশক ধরে সত্যি যে বেগুনের দাম, লেবুর দাম এগুলো খুব বেশি থাকবে রমজানের প্রথম 2 সপ্তাহ, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে, তাই তো? হ্যাঁ, এটাও থাকবেই, ওটা আমাদের ফলে একদিক থেকে সুযোগও নেন আর কি, চাহিদা বেশি থাকে কিন্তু সুযোগটাও তারা নিতে থাকে না আর কি। সেটা যেইটা আমরা মূল আলোচনার ভিতরে যাই, যে এখন রমজান মাসের পরে আমরা যদি বাকি সময়টাতে খাদ্য নিরাপত্তার ভিতরে যাই, কতখানি গুরুত্বপূর্ণ হবে সরকারি বিতরণ? সরকারি বিতরণ খুবই গুরুত্বপূর্ণ। আপনি সরকারি বিতরণের ক্ষেত্রে আমরা যখন এত মূল্যস্ফীতি এত কিছু এবং আপনি হচ্ছে, তখন সরকারি বিতরণ কমেছে, খুবই দুঃখের কথা, এবং যেটা প্রত্যাশিত না যে সে সরকারি বিতরণ কমেই আছে। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এখনও কিন্তু কম, এবং সেই সরকারি বিতরণের বড় ধাক্কাটা পড়েছে গ্রামে। আপনি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং গ্রামে মূল্যস্ফীতি বেশি। গ্রামের কিভাবে বিতরণটা কমেছে, আমরা কাবিখা, তারপর হচ্ছে ভিজিডি, ভিজিএফ আছে, এইখানে বিতরণ যেভাবে হতো কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এখানে নাই। রাজনৈতিক পরিবর্তনের পরে এই কাজগুলো হতো আপনার স্থানীয় পর্যায়ে যারা আপনার প্রতিনিধি আছেন তাদের মতো, ওনারা অনেকে পলাতক থাকার কারণে এখানে বিতরণ অনেক কমে গিয়েছে। এখন তো যেটা আছে যে স্থানীয় সরকারও প্রতিনিধিও নাই, ফলে এইটার নতুন করে সামনে নতুন অর্থ বছর আসছে, সেই অর্থ বছরে এদের নির্বাচন করার প্রক্রিয়া বা তা কিভাবে এদেরকে বিতরণ করা হবে সেই বিষয়টাও এখন আলোচনার জন্য জরুরি। হ্যাঁ, বিতরণটা অনেক কমেছে ওখানে, মানে সবই বড় ধাক্কাটা খেয়েছে। আপনি দেখছি সরকার অভিঘাত কমানোর জন্য শহরাঞ্চলে ওএমএসটা বাড়াচ্ছে, কিন্তু গ্রামে কিন্তু ওরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো গ্রামের যারা মানুষ, যারা ওইটার প্রতি নির্ভরশীল ছিলেন বা এই সময় একটা লিন সিজনে কিছুটা হলেও প্রোটেকশন পেতেন, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। তো এই বিতরণটা আপনাকে যে কোনোভাবে ওইটাকে স্ট্রিমলাইন করার দরকার, মানে আপনাকে করতে হবে, অন্যথায় ওই মানুষগুলো যাবে কীভাবে? আর গ্রামে আপনার মানুষের ইনকামও তো বেশি না যে আপনি অন্যান্য ইকোনমিক অপরচুনিটি আছে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি কোনো এখন পর্যন্ত কোনো সরকারের যে পক্ষ থেকে কোনো প্রচেষ্টা নেই। হ্যাঁ, উল্টো দিকে আমরা দেখেছি যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায় পর্যন্ত সরকার থেকে বলা হচ্ছে ওএমএস বাড়ানো হবে, সেটা খুবই প্রশংসনীয়, কিন্তু একই সময় ওইখানে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন সেটা দরকার। এবং আমি আরেকটা তথ্য আপনাকে দিই, এই খাদ্য নিরাপত্তার ইস্যুটা আরও স্ট্রং হচ্ছে আপনার জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে আমাদের সর্বশেষ যে অক্টোবর এবং ডিসেম্বরের যে কোয়ার্টার, সে কোয়ার্টারে আমাদের খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা বেড়েছে, যেটা আপনার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে 1,60,00,000 লোকের মতো খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় ছিল, সেটা 2,30,00,000 চলে গিয়েছে। সো এটা বেশ পরিমাণ বেড়েছে, এবং সেটা যদি এখনও আমরা ধরি না, আমরা কোনো খুব বেশি অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকে আলোচনা। সোহেল পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা নিঃসন্দেহে এই ব্যাপারে কিছুটা স্বস্তি এসছে যে আমাদের দ্রব্যমূল্য পরিস্থিতি ধীরে হলেও আস্তে আস্তে কমছে, বিশেষত কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এটা খুবই সহনীয় পর্যায়ে আছে, যেটা অনেক দিনের বাংলাদেশের মানুষকে যে চাপের মধ্যে রেখেছিল তার মধ্যে একটা বড় স্বস্তির খবর।
আমরা যেটা সামনের দিনে গুরুত্বপূর্ণ হিসেবে এই আলোচনার মাধ্যমে আনলাম সেটা হলো যে আমার দেশের ভেতরে কৃষির উৎপাদনের ক্ষেত্রে বিশেষত বড় মৌসুমে খুবই গুরুত্বপূর্ণ হবে যে এটাকে যেন আমরা সঠিকভাবে ঘরে তুলতে পারি এবং একই সাথে আমার যে বাজারে পণ্য সরবরাহ সেটাকে নিশ্চিত করতে আমদানি পর্যায় থেকেও একটা বড় দৃষ্টি রাখতে হবে। বিশেষত সরকারের পক্ষ থেকে হয়তো আমদানি করার প্রক্রিয়াকে চলমান রাখা দরকার। একই সাথে দ্রব্যমূল্য কিছুটা কমে আসলেও সাধারণ মানুষের যে দুর্ভোগের কথা সেইটা চিন্তা করে আমরা আশা করব যে সরকার আরও বেশি তাদের যে সহায়তা কার্যক্রমগুলো আছে সেগুলোকে সঠিক মানুষের কাছে পৌঁছে দিবেন। দর্শক, আজকে আলোচনা শেষ করছি, আবার আপনাদের সাথে ফিরবো আরেকটি পর্বে। জানতে চাইব কেমন আছে অর্থনীতি।